আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা। আমাদের আজকের গল্পের শিরোনাম হল হৃদয়ের সৌন্দর্যের জয়, কালো রাজকন্যা ফাতেমার অপূর্ব রূপান্তর। আমি আপনাদের সাথে আলী ভাই, আপনাদের প্রিয় চ্যানেল সালাম ভয়েস থেকে। এই গল্পে আপনারা দেখবেন বাইরের রূপ কখনো আসল সৌন্দর্য নয়। যে মেয়েকে সবাই কুৎসিত বলে ঘৃণা করেছিল, তার হৃদয় ছিল সোনার মতো স্বচ্ছ। কিভাবে সে একা বনে বেঁচে থেকেও দয়া আর ভালোবাসা ছড়িয়ে দিয়েছে, আর শেষে সত্যিকারের ভালোবাসা তাকে কি অলৌকিক রূপ দিয়েছে, সেই পুরো কাহিনী আজ শুনবেন। গল্পটা শুধু শুনবেন না, মন দিয়ে শুনবেন, কারণ এতে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। চলুন এখন গল্পটি শুরু করি। অনেক সময় আগের কথা, যখন সুবর্ণপুর রাজ্যে বাদশাহ করিম রাজত্ব করতেন। তার রাজপ্রাসাদ ছিল অত্যন্ত বিশাল, যার দেয়ালগুলো মার্বেল পাথরের তৈরি ছিল এবং ছাদগুলো সোনা দিয়ে মোড়ানো ছিল। প্রাসাদের চারদিকে সুগন্ধি ফুলের বাগান ছিল, যেখানে সব সময় বসন্ত বিরাজ করত। রাজ্যে সুখ শান্তি ছিল, প্রজারা সন্তুষ্ট ছিল এবং বাদশাহ করিমের খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। বাদশাহ করিমের স্ত্রী মহারানী রাবেয়া ছিলেন অত্যন্ত সুন্দরী। তার গায়ের রং ছিল দুধের মতো ফর্সা, চোখগুলো পদ্ম ফুলের মতো বড় বড় এবং চুল ছিল কালো ঘন, যা তার কোমর পর্যন্ত দুলত। যখন তিনি হাঁটতেন তখন মনে হতো যেন আল্লাহর সৃষ্টির এক অপূর্ব নিদর্শন স্বয়ং পৃথিবীতে নেমে এসেছেন। পুরো রাজ্যে তার সৌন্দর্যের চর্চা ছিল। একদিন মহারানী এক কন্যা সন্তানের জন্ম দিলেন। পুরো প্রাসাদে আনন্দের জোয়ার বয়ে গেল। দাসীরা নাচছিল, সৈন্যরা বাদ্য বাজাচ্ছিল এবং প্রজাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হচ্ছিল। বাদশাহ করিম এখন খুব প্রসন্ন ছিলেন। তিনি মহারানীর কক্ষে গিয়ে নিজের নবজাতক কন্যাকে দেখলেন, কিন্তু যেমনই তিনি বাচ্চাটিকে দেখলেন, তার আনন্দ ফিকে হয়ে গেল। বাচ্চাটির গায়ের রং ছিল অত্যন্ত কালো, একেবারে কোকিলের মতো। তার নাক ছিল চ্যাপ্টা, ঠোঁট পুরু এবং চোখগুলো ছোট ছোট। সে দেখতে একেবারেই সুন্দর লাগছিল না। বাদশাহ করিমের মুখ শুকিয়ে গেল। মহারানী রাবেয়া যখন নিজের মেয়েকে দেখলেন, তখন তার চোখে জল চলে এলো। তিনি কখনো ভাবেননি যে এত সুন্দর মায়ের মেয়ে এত কুৎসিত হবে। তিনি বাচ্চাটিকে দেখে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, এ আমার মেয়ে হতে পারে না। আমি এত সুন্দর, আমার স্ত্রী এত সুন্দর, তাহলে এই বাচ্চা এত কালো আর কুৎসিত কিভাবে হতে পারে? দাই মায়েরা বাচ্চাটিকে স্নান করালো, পরিষ্কার করল, কিন্তু তার রং আগের মতোই রয়ে গেল, গভীর কালো, যেন রাতের অন্ধকার। প্রাসাদে উৎসবের জায়গায় এক বিচিত্র নীরবতা নেমে এলো। লোকজন ধীরে ধীরে কানাঘুষো করতে লাগলো। রাজকন্যা তো খুব কুৎসিত, না জানি তার কি হবে। বাদশাহ করিম অনেক চিন্তাভাবনার পর বাচ্চাটির নাম রাখলেন ফাতেমা। কিন্তু কারো কাছে আর অন্য কোনো নাম ছিল না যা এই বাচ্চাটির ওপর মানানসই মনে হতো। ফাতেমা বড় হতে লাগলো, কিন্তু তার কুৎসিত রূপ কমার বদলে আরও বাড়তে থাকলো। তার গায়ের রং আরও গভীর কালো হয়ে গেল, মুখ গোল আর চ্যাপ্টা রয়ে গেল, চোখ ছোটই থাকলো। প্রাসাদের লোকজন তাকে দেখে নাক সিটকাত। দাসীরা তার সেবা করতে আগ্রহ দেখাতো না। এমনকি মহারানী রাবেয়াও নিজের মেয়ের থেকে দূরে থাকতেন। তিনি বলতেন, আমি এই কুৎসিত বাচ্চাটিকে দেখতে পারি না, এ আমার সৌন্দর্যকে লজ্জিত করে। বাদশাহ করিমও নিজের মেয়েকে ভালোবাসতেন না। তিনি তাকে দেখে হতাশ হয়ে যেতেন। তিনি ভাবতেন যে তার বংশে এত কুৎসিত বাচ্চা কিভাবে জন্মালো। তিনি প্রায়ই বলতেন, যদি আমাদের পুত্র হতো কিংবা একটি সুন্দর মেয়ে হতো। ফাতেমা একাকী বড় হতে লাগলো। প্রাসাদে কেউ তার সাথে কথা বলতো না, কেউ তার সাথে খেলতো না। সে প্রায়ই প্রাসাদের ছাদে একা বসে থাকত এবং দূরের আকাশের দিকে তাকিয়ে থাকত। তার চোখে সবসময় একটা কষ্ট থাকত, একটা প্রশ্ন থাকত। সে কি ভুল করেছে যে সবাই তাকে ঘৃণা করে? কিন্তু ফাতেমার কাছে একজন সচ্চা বন্ধু ছিল, একটি সবুজ রঙের তোতা পাখি, যার নাম ছিল মিত্রু। মিত্রু কোনো সাধারণ তোতা ছিল না। সে কথা বলতে পারত, বুঝতে পারত এবং মানুষের মতো বুদ্ধি রাখত। কিছু লোক বলতো যে সে কোনো মহান সাধুর অবতার, যে অভিশাপের কারণে তোতা হিসেবে জন্মেছে। একদিন যখন ফাতেমার বয়স মাত্র 5 বছর ছিল, সে ছাদে বসে কাঁদছিল। সে জলের পাত্রে নিজের ছায়া দেখেছিল এবং বুঝে গিয়েছিল যে সে কুৎসিত। তখনই মিত্রু উড়ে এসে তার কাঁধে বসল। কেন কাঁদছ রাজকন্যা? মিত্রু তার মধুর স্বরে জিজ্ঞেস করল। ফাতেমা চমকে গেল। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি, মিত্রু বলল। আর আমি তোমার দুঃখও বুঝতে পারি। তুমি এই কারণে কাঁদছ,
কারণ তোমার মনে হয় যে তুমি কুৎসিত। ফাতেমার চোখ থেকে আরও জল ঝরতে লাগলো। হ্যাঁ, আমি খুব কুৎসিত। আমার রং কালো, মুখ সুন্দর নয়। আমার মা আমাকে ভালোবাসেন না, বাবা আমাকে দেখতে চান না, কেউ আমার সাথে খেলে না। মিত্র নিজের ডানা দিয়ে ফাতেমার চোখের জল মুছে দিল এবং বলল, রাজকন্যা, সৌন্দর্য কেবল মুখে থাকে না, সৌন্দর্য মনে থাকে। তোমার হৃদয় খুব স্বচ্ছ, খুব ভালো। এই পৃথিবী তোমাকে এখন বোঝে না, কিন্তু একদিন বুঝবে। আমি তোমার বন্ধু এবং সবসময় তোমার সাথে থাকব। সেদিন থেকে মিত্রু আর ফাতেমা ভালো বন্ধু হয়ে গেল। মিত্রু ফাতেমাকে গল্প শোনাতো, তার সাথে খেলতো এবং তাকে বোঝাতো যে আসল সৌন্দর্য কি। যখন ফাতেমার বয়স ৮ বছর হল, তখন মহারানী রাবেয়া দ্বিতীয় কন্যার জন্ম দিলেন। এইবার পুরো প্রাসাদে প্রকৃত আনন্দ ছড়িয়ে পড়ল, কারণ এই বাচ্চাটি আল্লাহর নেয়ামতে অত্যন্ত সুন্দরী ছিল। তার গায়ের রং ছিল দুধে গোলাপ মেশানোর মতো ফর্সা গোলাপি, চোখ বড় বড় এবং কালো, নাক তীক্ষ্ণ, ঠোঁট গোলাপের পাপড়ির মতো কোমল, আর চুল সোনালি রঙের। মহারানী রাবেয়া এই বাচ্চাটিকে দেখে আনন্দে নেচে উঠলেন। তিনি বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, এই আমার প্রকৃত মেয়ে, এ আমার সৌন্দর্যকে এগিয়ে নিয়ে যাবে। বাদশাহ কারিমও খুব খুশি ছিলেন। তিনি বাচ্চাটির নাম রাখলেন জান্নাতুল। পুরো রাজ্যে উৎসব পালন করা হলো। দরিদ্রদের মধ্যে সোনার মুদ্রা বিলি করা হলো, মসজিদে নামাজ আদায় করা হলো এবং বড় ভোজের আয়োজন করা হলো। ফাতিমা যখন নিজের ছোট বোনকে দেখল, তখন তার বুক ভেঙে গেল। সে বুঝে গেল যে এখন তার দশা আরও শোচনীয় হয়ে যাবে। এবং তাই হল। জান্নাতুল সবার ভালোবাসা পেতে লাগল, সবার মনোযোগ পেতে লাগল। অথচ ফাতেমাকে পুরোপুরি ভুলে যাওয়া হলো। মহারানী রাবেয়া জান্নাতুলকে সোনার দোলনায় ঘুম পাড়াতেন, তাকে রেশমি পোশাক পরাতেন, নিজের হাতে দুধ খাওয়াতেন, কিন্তু ফাতেমাকে দেখেও না দেখার ভান করতেন। একবার ফাতেমা তার মাকে জিজ্ঞেস করল, মা, আপনি কি আমাকেও ভালোবাসেন না? মহারানী তার দিকে ঘৃণার সাথে তাকালেন এবং বললেন, ভালোবাসা? তোমার মতো কুৎসিত মেয়েকে কিভাবে ভালোবাসা যায়? তোমাকে দেখলে আমার চোখ ব্যথা করে। যাও এখান থেকে, আমি তোমার কালো মুখ দেখতে চাই না। ফাতিমা কাঁদতে কাঁদতে পালিয়ে গেল। মিত্র তার পিছু পিছু উড়ে এলো এবং তাকে সান্ত্বনা দিল। কেঁদো না রাজকন্যা, তোমার মা অন্ধ। তিনি কেবল বাইরের সৌন্দর্য দেখতে পারেন, ভেতরের সৌন্দর্য নয়। সময় কাটতে লাগল। জান্নাতুল বড় হচ্ছিল এবং তার সৌন্দর্য দিন দিন বেড়ে চলছিল। যখন তার বয়স 10 বছর হল, তখন দূর দূরান্তের রাজ্য থেকে লোক এসে তার সৌন্দর্যের প্রশংসা করত। কবিরা তার রূপ নিয়ে কবিতা লিখতেন, চিত্রকররা তার ছবি আঁকতেন এবং ব্যবসায়ীরা তার জন্য বহুমূল্য উপহার আনতেন। কিন্তু জান্নাতুল কেবল সুন্দরী ছিল না, সে খুব অহংকারী আর কঠোরও ছিল। সে নিজের বোন ফাতেমাকে অত্যন্ত ঘৃণা করত। সে ফাতেমাকে দেখে মুখ সিটকাত এবং বলতো, এই কালো কুৎসিত মেয়েটা কেন আমাদের প্রাসাদে থাকে? একে তো কোনো অন্ধকার কুঠুরিতে বন্ধ করে রাখা উচিত, যাতে কেউ এর কুৎসিত রূপ না দেখতে পায়। একবার জান্নাতুলের জন্মদিন ছিল। পুরো প্রাসাদ ফুলে ফুলে সাজানো হয়েছিল। হাজার হাজার অতিথি এসেছিল। বড় বড় রাজা মহারাজারা তাদের ছেলেদের সাথে এসেছিলেন এই আশায় যে হয়তো জান্নাতুলের সাথে তাদের ছেলের বিয়ে হয়ে যাবে। জান্নাতুল একটি সোনালি শাড়ি পরেছিল, যাতে হিরে মুক্ত বসানো ছিল। তার গলায় মুক্তোর মালা ছিল আর চুলে জুঁই ফুল। সে সাক্ষাৎ আল্লাহর সৃষ্টির এক অপরূপা মতো লাগছিল। ফাতেমাকেও জন্মদিনের উৎসবে আসার জন্য ডাকা হয়েছিল, কিন্তু তাকে এক কোণায় বসানো হয়েছিল, যেখানে আলো ঠিকমতো পৌঁছত না। তাকে একটি পুরনো সাধারণ শাড়ি পরানো হয়েছিল এবং কোনো গয়না দেওয়া হয়নি। লোকজন তার দিকে তাকিয়ে কানাঘুষো করছিল। এ কে? এ এত কুৎসিত কেন? এও কি রাজকন্যা? জান্নাতুল যখন ফাতেমাকে দেখল, তখন সে বাদশাহের কাছে গিয়ে বলল, পিতাজি, এই কালো কুৎসিত মেয়েটা এখানে কেন বসে আছে? ও আমার উৎসব নষ্ট করছে। ওকে দেখে অতিথিরা কি ভাববেন? দয়া করে ওকে এখান থেকে সরিয়ে দিন। বাদশাহ করিম ফাতেমার দিকে তাকালেন। তার চোখেও লজ্জা আর ঘৃণা ছিল। তিনি সৈন্যদের ইশারা করলেন, একে ওর কক্ষে নিয়ে যাও। ফাতেমা অপমানিত বোধ করছিল। তার চোখে জল ছিল, কিন্তু সে কিছু বলল না। সে চুপচাপ নিজের কক্ষে চলে গেল। মিত্রু তার সাথেই ছিল, তাকে সাহস দিচ্ছিল। ফাতেমা বলল, মিত্রু, আমি কি সত্যি এত খারাপ? আমার কালো রং কি একটা পাপ? আমি তো কখনো কাউকে কষ্ট দিইনি, তবুও সবাই আমাকে এত ঘৃণা কেন করে? মিত্রু বলল, না রাজকন্যা, তুমি একেবারেই খারাপ নও। তোমার হৃদয়ে সোনার মতো স্বচ্ছ।
কিন্তু এই পৃথিবী অন্ধ, লোক কেবল বাইরের রূপ দেখে, ভেতরের গুণ নয়। কিন্তু ধৈর্য ধরো, একদিন সত্য সামনে আসবে, আর তখন সবাই তোমাকে সম্মান করবে। ফাতেমা চোখের জল মুছল এবং জানলা দিয়ে বাইরে তাকালো। চাঁদ উঠেছিল, চকচকে এবং সুন্দর। ফাতেমা ভাবল, চাঁদও তো রাতের অন্ধকারেই চমকায়। সম্ভবত আমারও এমন কোনো চমক আছে যা এখন দেখা যাচ্ছে না। সময় দ্রুত গতিতে কাটতে লাগল। ফাতেমা এখন 16 বছরের, আর জান্নাতুল 8 বছরের। কিন্তু জান্নাতুলের সৌন্দর্য এতটাই বেড়ে গিয়েছিল যে লোকে বলতো স্বর্গের অপ্সরাদেরও হার মানাবে সে। তার চুল এখন কোমর পর্যন্ত লম্বা হয়ে গিয়েছিল, উজ্জ্বল আর রেশমি। তার চোখ এত সুন্দর ছিল যে মানুষ তাতে হারিয়ে যেত। তার হাসি ছিল মনোমুগ্ধকর। কিন্তু ফাতেমার রং আরও গভীর কালো হয়ে গিয়েছিল। তার মুখ এখন আরও কম আকর্ষণীয় লাগত। প্রাসাদের লোকজন তাকে কালো ডাকিনী বলে ডাকত। বাচ্চারা তাকে দেখে ভয় পেত। এমনকি সেবকরাও তাকে খাবার দিতে গড়িমসি করত। জান্নাতুলের অহংকার এখন আকাশ ছুঁয়েছিল। সে নিজেকে দেবীর মতো ভাবতে শুরু করেছিল। সে প্রাসাদে এই নিয়ম করে দিয়েছিল যে সে যখন কোনো কক্ষে থাকবে তখন ফাতেমার সেই কক্ষে আসার অনুমতি নেই। সে বলতো, আমি ওই কালো কুৎসিত মেয়েটার সাথে এক জায়গায় থাকতে পারি না। ওর কুৎসিত রূপ আমার সৌন্দর্য নষ্ট করে। বাদশাহ এবং মহারানী জান্নাতুলের সব কথা মেনে নিলেন। ফাতেমাকে এখন প্রাসাদের সবচেয়ে পুরনো আর অন্ধকার অংশের একটি ছোট কক্ষে থাকতে হতো। তাকে দিনে মাত্র 2 বার খাবার দেওয়া হতো, তাও বাসি আর ঠান্ডা। তার পোশাক ছিল পুরনো আর ছেঁড়া। কেউ তার সাথে কথা বলতো না। কিন্তু ফাতেমা তার হৃদয় স্বচ্ছ রেখেছিল। সে প্রতিদিন ভোরে উঠে প্রাসাদের বাগানে যেত আর পাখিদের দানা দিত। সে দরিদ্রদের জন্য নিজের খাবার থেকে কিছু অংশ বাঁচিয়ে রেখে দিত। সে অসুস্থ সেবকদের সেবা করত। ধীরে ধীরে প্রাসাদের কিছু দরিদ্র সেবক আর মালি ফাতেমার দয়ালু স্বভাব বুঝতে পারল। তারা বলতো, রাজকন্যা ফাতেমার হৃদয় সোনার মতো স্বচ্ছ। সে বাইরে থেকে কালো হলেও ভেতর থেকে খুব উজ্জ্বল। একদিন প্রাসাদে এক বৃদ্ধা সাধু এলেন। তিনি খুব ক্লান্ত আর ক্ষুধার্ত ছিলেন। তিনি প্রাসাদের প্রধান দ্বারে খাবারের ভিক্ষা চাইলেন। কিন্তু জান্নাতুল যখন তাকে দেখল তখন তাকে তাড়িয়ে দিয়ে বলল, দূর হও এখান থেকে, কুশ্রী বুড়ি। আমার সুন্দর প্রাসাদ নোংরা করো না। এখানে ভিখারিদের জন্য কিছু নেই। সাধু দুঃখ পেয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু যখন তিনি পেছনের দরজা দিয়ে যাচ্ছিলেন তখন ফাতেমা তাকে দেখে ফেলল। ফাতেমার সঙ্গে সঙ্গে সাধুকে থামালো এবং বলল, মাতা থামুন, আপনাকে ক্ষুধার্ত মনে হচ্ছে, দয়া করে আমার সাথে আসুন। ফাতেমা সাধুকে নিজের ছোট কক্ষে নিয়ে গিয়ে নিজের খাবার খেতে দিল। সে নিজের হাতে সাধুর পা ধুইয়ে দিল এবং তাকে যত্নে বসালো। সাধু খাবার খেলেন এবং তারপর ফাতেমাকে আশীর্বাদ দিয়ে বললেন, বেটি, তোমার হৃদয় খুব স্বচ্ছ। তোমার এই রূপ তোমার হৃদয়ের সৌন্দর্যের কাছে কিছুই নয়। একদিন তোমার সত্য সবার সামনে আসবে এবং তখন পুরো দুনিয়া তোমাকে সম্মান করবে। আল্লাহ তোমার সাথে আছেন। সাধু চলে গেলেন, কিন্তু তার কথাগুলো ফাতেমার হৃদয়ে গেঁথে রইল। মিত্র বলল, দেখলে রাজকন্যা, তোমার ভালো গুণ কেউ না কেউ তো দেখতে পায়, আল্লাহও দেখছেন। কিছু মাস পর প্রতিবেশী রাজ্য বিক্রমপুরের বাদশাহ সিদ্দিক এবং তার পুত্র যুবরাজ আলী হুসেন সুবর্ণপুর রাজ্যে এলেন। যুবরাজ আলী হুসেন ছিলেন অত্যন্ত সুন্দর, পরাক্রমশালী এবং বুদ্ধিমান। তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছিল। তিনি একজন মহান যোদ্ধা হবার পাশাপাশি খুব দয়ালুও ছিলেন। তার সম্পর্কে বলা হতো যে তিনি হৃদয় দিয়ে মানুষের বিচার করেন, মুখ দেখে নয়। বাদশাহ সিদ্দিক বাদশাহ করিমের সাথে বন্ধুত্ব করতে এবং 2 রাজ্যের সম্পর্ক মজবুত করার কথা ভেবেছিলেন। তিনি ভেবেছিলেন, যদি যুবরাজ আলী হুসেন আর রাজকন্যা জান্নাতুলের বিবাহ হয়ে যায় তবে 2 রাজ্য এক হয়ে যাবে এবং খুব শক্তিশালী হবে। যখন যুবরাজ আলী হুসেন প্রাসাদে এলেন তখন পুরো প্রাসাদে আনন্দ ছেয়ে গেল। জান্নাতুল যখন যুবরাজকে দেখল তখন তার বুক ধকধক করে উঠল। যুবরাজ ছিলেন অত্যন্ত সুন্দর, লম্বা সুঠাম শরীর, তীক্ষ্ণ চোখ মুখ এবং ব্যক্তিত্বে এক বিচিত্র আকর্ষণ। জান্নাতুল মনে মনে নিশ্চয় করে ফেলল যে সে যুবরাজকেই বিবাহ করবে, যাই হয়ে যাক না কেন। দরবারে এক বিশাল সংবর্ধনা সভার আয়োজন করা হল। বাদশাহ করিম নিজের মেয়ে জান্নাতুলকে যুবরাজের সামনে উপস্থিত করলেন। জান্নাতুল সবচাইতে দামি শাড়ি পরেছিল, যা সোনা আর রূপোর সুতো দিয়ে বোনা হয়েছিল। তার গলায় হীরের হার ছিল, কানে মুক্তোর দুল
আর কপালে এক বহুমূল্য মণি বসানো টিকা। সে সাক্ষাৎ আল্লাহর সৃষ্টির এক অপরূপা মতো লাগছিল। পুরো দরবার জান্নাতুলের সৌন্দর্যের প্রশংসা করছিল। লোক বলছিল, এমন সুন্দর রাজকন্যা তো পুরো দুনিয়ায় আর হবে না। যুবরাজ আলী হুসেনও জান্নাতুলকে দেখলেন এবং তার সৌন্দর্যের প্রশংসা করলেন, কিন্তু তার দৃষ্টিতে কোনো গভীর আকর্ষণ ছিল না। তিনি জানতেন যে সৌন্দর্য কেবল মুখের নয়, হৃদয়েরও হয়। তখনই বাদশাহ সিদ্দিক জিজ্ঞেস করলেন, বাদশাহ করিম, রাজকন্যা জান্নাতুল কি আপনার একমাত্র কন্যা? বাদশাহ করিম একটু ইতস্তত করলেন। তিনি বললেন, না বাদশাহ, আমার আরও একটা মেয়ে আছে, কিন্তু সে খুব অসুস্থ আর নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছে। এটি মিথ্যা কথা ছিল। ফাতেমা অসুস্থ ছিল না, বরং বাদশাহ তাকে অতিথিদের সামনে আনতে লজ্জিত ছিলেন, কারণ সে কুৎসিত ছিল। কিন্তু যুবরাজ আলী হুসেন বললেন, আমার আপনার দ্বিতীয় কন্যার সাথেও দেখা করা উচিত, দয়া করে তাকে ডাকুন। বাদশাহ করিম ব্যাকুল হয়ে পড়লেন। জান্নাতুলের মুখে ক্রোধ ফুটে উঠল। সে ভাবল, এই যুবরাজ ওই কালো কুৎসিত মেয়েটার সাথে কেন দেখা করতে চান? হয়তো ওকে দেখে আমাদের রাজ্যের হাসি ঠাট্টা করবেন। কিন্তু অতিথির কথা এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না। বাদশাহ সেবকদের ফাতেমাকে ডাকার আদেশ দিলেন। ফাতেমা নিজের ছোট কক্ষে বসেছিল। সে জানতও না যে প্রাসাদে কি হচ্ছে। যখন সেবক এসে তাকে দরবারে ডাকল, তখন সে অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, কিন্তু কেন? আমাকে তো কখনো দরবারে ডাকা হয় না। সেবক বলল, যুবরাজ আলী হুসেন আপনার সাথে দেখা করতে চান, তাড়াতাড়ি আসুন। ফাতেমা ঘাবড়ে গেল। সে নিজের ছেঁড়া পুরনো পোশাক দেখল আর ভাবল যে এই অবস্থায় সে দরবারে কিভাবে যেতে পারে। কিন্তু মিত্রু বলল, যাও রাজকন্যা, সম্ভবত এটাই তোমার জীবনের মোড়। ফাতেমা তার সবচেয়ে ভালো শাড়িটা পরল, যা পুরনো আর ফিকে হয়ে গিয়েছিল। সে নিজের চুল আঁচড়ালো আর একটি সাধারণ টিপ পরল। তারপর সে মিত্রুকে নিজের কাঁধে বসিয়ে ধীরে ধীরে দরবারের দিকে চলতে শুরু করল। যখন ফাতেমা দরবারে প্রবেশ করল, তখন পুরো দরবারে নিস্তব্ধতা ছেয়ে গেল। লোক একটি কালো কুৎসিত মেয়েকে দেখল। কিছু লোক তো মুখ সিটকে নিল, কিছু লোক কানাঘুষো আরম্ভ করল। এ কে? এ এত কালো আর কুৎসিত কেন? জান্নাতুলের মুখে একটি জয়ের হাসি ছিল। সে ভাবছিল, এখন যুবরাজ দেখে নেবেন যে আমাদের রাজ্যে কেমন কুৎসিত রাজকন্যাও আছে। এবার তিনি কেবল আমার ওপরেই মুগ্ধ থাকবেন। কিন্তু যুবরাজ আলী হুসেন যখন ফাতেমাকে দেখলেন, তখন তার দৃষ্টি তার চোখের ওপর আটকে গেল। ফাতেমার চোখ ছোট ছিল, কিন্তু তাতে এক বিচিত্র গভীরতা ছিল, এক সত্য ছিল, এক নির্মলতা ছিল। যুবরাজ অনুভব করলেন যে এই মেয়েটির মধ্যে বিশেষ কিছু আছে। বাদশাহ করিম লজ্জার সাথে বললেন, যুবরাজ, এ আমার দ্বিতীয় মেয়ে ফাতেমা, ক্ষমা করবেন, ও একটু ভিন্ন। যুবরাজ আলী হুসেন হাসলেন এবং ফাতেমার কাছে গেলেন। তিনি সম্মানের সাথে বললেন, রাজকন্যা ফাতেমা, আপনার সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো। আপনার কাঁধের এই তোতাটি খুব সুন্দর। ফাতেমা বিশ্বাস করতে পারল না কেউ তার সাথে এত সম্মানের সাথে প্রথমবার কথা বলেছে। সে ধীরে বলল, ধন্যবাদ যুবরাজ, এ হলো মিত্র, আমার সবচেয়ে ভালো বন্ধু। মিত্র নিজের ডানা ছড়িয়ে বলল, যুবরাজ, আপনি একজন ভালো মানুষ বলে মনে হচ্ছে। আপনি হৃদয় দিয়ে দেখেন, চোখ দিয়ে নয়। পুরো দরবার অবাক হয়ে গেল। তোতা কথা বলছে? লোক কানাঘুষো করতে লাগল। এই কেমন চমৎকার, তোতা কথা বলছে! যুবরাজ আলী হুসেন মিত্রুকে দেখে হাসলেন। তিনি বললেন, আপনি সত্য বলছেন মিত্রু, আমি সত্যি হৃদয় দিয়ে দেখি, এবং আমার মনে হয় রাজকন্যা ফাতেমার মধ্যে এমন কিছু বিশেষ আছে যা বাকিদের মধ্যে নেই। জান্নাতুলের পক্ষে এটা সহ্য করা সম্ভব হল না। সে সঙ্গে সঙ্গে বলল, যুবরাজ, আপনি সম্ভবত ক্লান্ত হয়ে পড়েছেন। ফাতেমার মধ্যে বিশেষ কিছুই নেই। ও তো শুধু একটা কুৎসিত মেয়ে যে এখানে থাকে কারণ ও আমাদের পরিবারের। এবার আসুন, আমি আপনাকে প্রাসাদের বাকি অংশ দেখাই। যুবরাজ জান্নাতুলের দিকে তাকালেন। তিনি তার চোখের মধ্যে অহংকার আর ঈর্ষা দেখলেন। তিনি বুঝে গেলেন যে জান্নাতুলের হৃদয় ততটা সুন্দর নয় যতটা তার মুখ। কিন্তু যুবরাজ কিছু বললেন না। তিনি ফাতেমার থেকে বিদায় নিলেন এবং বাকি দিনটি প্রাসাদে কাটালেন। কিন্তু তার মনে ফাতেমার ছবি গেঁথে গিয়েছিল। তিনি ভাবছিলেন যে এই মেয়েটি এত অবহেলিত আর দুঃখী কেন। তিনি নিশ্চয় করলেন
যে তিনি এই রাজ্যে আরও কিছুদিন থাকবেন এবং ফাতেমার ব্যাপারে আরও জানবেন। রাতে জান্নাতুল তার দাসী চঞ্চলাকে ডাকল। চঞ্চলা খুব চতুর আর ধূর্ত ছিল। জান্নাতুল বলল, চঞ্চলা, আমি দেখলাম যে যুবরাজ ওই কালো কুৎসিত মেয়েটার প্রতি আগ্রহ দেখাচ্ছেন। এটা সহ্য করা হবে না। আমাকে যুবরাজকেই বিবাহ করতে হবে, আর ফাতেমা আমার পথে আসতে পারে না। চঞ্চলা হাসতে হাসতে বলল, রাজকন্যা, আপনি চিন্তা করবেন না, আমার কাছে একটা পরিকল্পনা আছে। আমরা ফাতেমাকে এই প্রাসাদ থেকে চিরকালের জন্য বের করে দেব। কিভাবে? জান্নাতুল জিজ্ঞাসা করল। চঞ্চলা বলল, আমরা বাদশাহ আর মহারানীকে এটা বিশ্বাস করিয়ে দেব যে ফাতেমা রাজ্যের জন্য এক অভিশাপ। আমরা তাদের ভয় দেখিয়ে দেব যে যদি ফাতেমা প্রাসাদে থাকে তবে রাজ্যে বড় বিপদ আসবে। জান্নাতুলের এই পরিকল্পনা পছন্দ হলো। সে বলল, ঠিক আছে, কিন্তু এটা কিভাবে করব? চঞ্চলা বলল, প্রাসাদে একজন জ্যোতিষী আছেন, মৌলবী করিম। তিনি খুব লোভী। যদি আমরা তাকে টাকা দিই তবে তিনি বাদশাকে যা চাইব তাই বলতে পারেন। পরের দিন চঞ্চলা মৌলবী করিমের সাথে দেখা করল এবং তাকে অনেক সোনা দিল। মৌলবী লোভী ছিল এবং সে চঞ্চলার কথা মেনে নিল। কিছুদিন পর মৌলবী করিম বাদশার সাথে দেখা করলেন এবং বললেন, বাদশাহ, আমি গ্রহ নক্ষত্র নিয়ে পড়াশুনো করেছি। আমি এক খুব খারাপ খবর পেয়েছি। রাজ্যের ওপর বড় সংকট আসতে চলেছে। বাদশাহ ঘাবড়ে গেলেন। কি সংকট, আর এর কারণ কি? মৌলবী নাটকীয় ঢঙে বললেন, বাদশাহ, এই সংকট আপনারই পরিবার থেকে আসছে। রাজকন্যা ফাতেমা এক অভিশাপ। তার কালো রং অশুভ শক্তির প্রতীক। তার উপস্থিতি রাজ্যকে ধ্বংস করে দেবে। যদি সে প্রাসাদে থাকে তবে শীঘ্রই ভূমিকম্প, বন্যা আর মহামারী আসবে। বাদশাহ করিম খুব কুসংস্কারাচ্ছন্ন ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, তাহলে এখন কি করি? আমাদের এই সংকট থেকে কিভাবে বাঁচা উচিত? মৌলবী বললেন, কেবল একটাই উপায় আছে। রাজকন্যা ফাতেমাকে প্রাসাদ থেকে দূরে পাঠিয়ে দিতে হবে, এমন কোনো জায়গায় যেখানে সে কারো ক্ষতি না করতে পারে। মহারানী রাবেয়াও বললেন, হ্যাঁ, এটাই ঠিক হবে। এমনিতেও ওই মেয়েটি আমাদের জন্য লজ্জার কারণ। ওকে দূরে পাঠিয়ে দেওয়া উচিত। বাদশাহ ভাবলেন এবং তারপর বললেন, ঠিক আছে, আমরা ওকে ঘন বনে ছেড়ে দিয়ে আসব, যেখানে কোনো মানুষ থাকে না। সেখানেও নিজের জীবন কাটাতে পারে, আর আমাদের রাজ্যের কোনো ক্ষতি হবে না। জান্নাতুলে সব শুনছিল। তার মুখে আনন্দের হাসি ছিল। অবশেষে তার পরিকল্পনা সফল হয়েছিল। এখন ফাতেমা আর তার পথে আসবে না। পরের দিন সকালে, যখন সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, প্রাসাদের সৈন্যরা ফাতেমার কক্ষে এলো। ফাতেমা ঘুমাচ্ছিল। মিত্রু তার পাশে বসেছিল। সৈন্যরা জোরে দরজায় ধাক্কা দিল। ফাতেমা ঘাবড়ে উঠে বসল। কি হয়েছে? কেন এসেছো তোমরা? সৈন্য বলল, বাদশাহের আজ্ঞা, আপনাকে এখনই প্রাসাদ ছাড়তে হবে। কেন? আমি কি ভুল করেছি? সৈনিক কোনো উত্তর দিল না। তারা ফাতেমাকে জোরপূর্বক তুলল এবং তাকে একটি সাধারণ সাদা শাড়ি পরালো। তাকে কোনো গয়না দেওয়া হলো না, কোনো জুতোও দেওয়া হলো না। শুধু একটি ছোট পুঁটুলি দেওয়া হলো, যার মধ্যে সামান্য শুকনো খাবার আর একটি জলের পাত্র ছিল। মিত্র বলল, এ অন্যায়। রাজকন্যা নির্দোষ। তোমরা এসব কি করছো? কিন্তু সৈন্যরা মিত্রুর কথা শুনল না। তারা ফাতেমাকে টেনে হেঁচড়ে প্রাসাদের বাইরে নিয়ে এলো। সেখানে বাদশাহ করিম, মহারানী রাবেয়া এবং জান্নাতুল দাঁড়িয়েছিল। ফাতেমা তার পিতার চরণে লুটিয়ে পড়ে বলল, পিতাজি, আমার কি ভুল হয়ে গিয়েছিল? আমি কখনো কারো খারাপ করিনি। দয়া করে আমাকে এখান থেকে পাঠাবেন না। আমি আপনার মেয়ে। কিন্তু বাদশাহের হৃদয়ে পাথর হয়ে গিয়েছিল। তিনি কঠোর স্বরে বললেন, তুমি একটি অভিশাপ ফাতেমা। তোমার উপস্থিতি রাজ্যের জন্য ভয়ের কারণ। আমরা তোমাকে বনে ছেড়ে দিয়ে আসতে চলেছি। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। ফাতেমা তার মায়ের দিকে তাকালো। মা, দয়া করে পিতাজিকে বোঝান, আমি অভিশাপ নই, আমি আপনার মেয়ে। কিন্তু মহারানী তার দিকে তাকালেনও না। তিনি নিজের মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, আমার এই কালো মেয়েটির সাথে কোনো সম্পর্ক নেই। নিয়ে যাও একে এখান থেকে। জান্নাতুল দাঁড়িয়ে হাসছিল। সে ফাতেমার কাছে এসে ধীরে থেকে বলল, বিদায় কালো কুৎসিত। এখন তুমি আর কখনো ফিরে আসবে না। এখন এই প্রাসাদ কেবল আমার, আর যুবরাজও কেবল আমারই হবেন। ফাতেমা বুঝতে পারল যে এসবই জান্নাতুলের ষড়যন্ত্র।
কিন্তু এখন আর কিছুই করার ছিল না। তার চোখ দিয়ে জল ঝরছিল, কিন্তু সে কিছু বলল না। মিত্র ফাতেমার কাঁধে বসে বলল, রাজকন্যা, আমি তোমার সাথে আছি, আমি তোমাকে কখনো একা ছাড়ব না। 3টি ঘোড়ায় চড়ে তারা বেরিয়ে পড়ল, বাদশাহ করিম, জান্নাতুল এবং ফাতেমা। সাথে 6 জন সৈন্যও ছিল। মিত্র চুপচাপ ফাতেমার কাঁধে বসেছিল, নিজের ছোট্ট হৃদয়ে কষ্ট নিয়ে। তারা ঘন্টার পর ঘন্টা চলতে থাকল। প্রাসাদ থেকে দূরে, গ্রাম থেকে দূরে, ক্ষেত থেকে দূরে পথ কমে এলো এবং বন আরও ঘন হতে থাকল। বিশাল গাছগুলো আকাশ ছুঁতে চাইছে বলে মনে হচ্ছিল। চারদিকে বিচিত্র শব্দ আসছিল, বন্য পশুর গর্জন, পাখিদের চিৎকার আর বাতাসের ঝাপটার শোঁ শোঁ শব্দ। সূর্য আকাশের মাঝখানে ছিল যখন তারা একটি নদীর তীরে পৌঁছালো। নদীটি খুব চওড়া ছিল এবং তার জল তীব্র বেগে বইছিল। তারা নদী পার হলো এবং ওপারে আরও ঘন বন ছিল। এখানে গাছগুলো এত উঁচু আর ঘন ছিল যে দিনের বেলাতেও অন্ধকার মনে হতো। ফাতেমা ভয় পাচ্ছিল, কিন্তু সে তার ভয় লুকালো। সে জানত যে কাঁদলে বা মিনতি করলে কোনো লাভ হবে না। সে চুপচাপ নিজের ভাগ্যকে মেনে নিল। দুপুর গড়িয়ে গেল এবং তারা আরও গভীর বনে ঢুকে পড়ল। এখন আর কোনো পথ ছিল না, কেবল গাছপালা, ঝোপঝাড় আর বন্য ঘাস ছিল। ভূমিতে শুকনো পাতার মোটা স্তর বিছানো ছিল। মাঝে মাঝে কোনো সাপ বা গিরগিটি দেখা যেত। বাদরের দল গাছে গাছে চিৎকার করছিল। দূর থেকে কোনো হাতির ডাক শোনা গেল। অবশেষে সন্ধ্যা হওয়ার ঠিক আগে তারা বনের সবচাইতে ঘন এবং ভয়াবহ অংশে পৌঁছে গেল। এখানে এত অন্ধকার ছিল যে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। চারদিকে বিশাল সব গাছ ছিল, যাদের শিকড় মাটির বাইরে বেরিয়েছিল। একটি পুরনো ধ্বংসস্তূপও দেখা যাচ্ছিল, যা সম্ভবত কোনো পুরনো মন্দিরের অংশ ছিল। বাদশাহ করিম ঘোড়া থেকে নেমে বললেন, এটাই ঠিক জায়গা, এখানে কোনো মানুষ আসে না, এই স্থান রাজ্য থেকে অনেক দূরে। সৈন্যরা ফাতেমাকে ঘোড়া থেকে নিচে নামালো। জান্নাতুল তার পুটুলিটা তার পাশে ছুঁড়ে দিল এবং ঠান্ডা গলায় বলল, এটা তোমার নতুন বাড়ি ফাতেমা, এখানে তুমি একাকী থাকবে, পশুর সাথে। সম্ভবত তারা তোমার কুৎসিত রূপ পছন্দ করবে। সে হাসল। ফাতেমার চোখ দিয়ে জল ঝরছিল। সে শেষবারের মতো তার পিতার দিকে তাকালো। পিতাজি, আপনি কি সত্যি আমাকে এখানে ফেলে যাবেন? আমি এখানে কিভাবে বাঁচব? এখানে বন্য পশু আছে, কোনো মানুষ নেই। বাদশাহ কঠোর স্বরে বললেন, এটাই তোমার ভাগ্য ফাতেমা, তুমি কালো রঙের সাথে জন্মেছ আর এটাই তোমার অভিশাপ। এখন আমরা যাচ্ছি, তুমি এখানেই থাকবে এবং কখনো প্রাসাদে ফিরে আসবে না। জান্নাতুল তার পিতাকে বলল, পিতাজি, এবার চলুন, রাত হওয়ার আগেই আমাদের বন থেকে বেরিয়ে যাওয়া উচিত। বাদশাহ মাথা নাড়লেন। সবাই ঘোড়ায় চড়ে বসল। জান্নাতুল একবার পেছন ফিরে ফাতেমাকে দেখল। ফাতেমা সেখানে একা দাঁড়িয়েছিল, তার কাঁধে মিত্রু বসেছিল। জান্নাতুলের মুখে জয়ের হাসি ছিল। সে ভাবল, এখন আর কেউ আমার পথে নেই। ঘোড়াগুলো দ্রুত দৌড়াতে লাগল। ফাতেমা দাঁড়িয়ে দেখতে থাকল যতক্ষণ না ঘোড়াগুলোর শব্দ একেবারে মিলিয়ে গেল। এখন চারদিকে কেবল বনের শব্দ ছিল, বাতাসের শব্দ, গাছের পাতার খড়খড় শব্দ আর দূর থেকে আসা বন্য পশুর ডাক। ফাতেমা ধীরে ধীরে মাটির ওপর বসে পড়ল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। তার পুরো শরীর কাঁপছিল। সে একেবারে একা ছিল, এক ভয়াবহ বনের মাঝখানে, যেখানে কোনো মানুষ ছিল না। মিত্র নিজের ডানা দিয়ে ফাতেমার চোখের জল মুছে দিল। কেঁদো না রাজকন্যা, আমি তোমার সাথে আছি। আমরা দুজনে মিলে এখানে থাকব। আমরা বেঁচে থাকব এবং একদিন সত্য সামনে আসবে। কিন্তু মিত্র, ফাতেমা কাঁদতে কাঁদতে বলল, এখানে আমি কিভাবে থাকব? আমার বনে থাকতে জানা নেই। এখানে বন্য পশু আছে, রাতে কি হবে? মিত্র বলল, রাজকন্যা, তুমি সাহসী, তোমার হৃদয়ে অনেক শক্তি আছে। আমরা এই বনকেই আমাদের বাড়ি বানিয়ে নেব। আমি তোমাকে শেখাবো এখানে কিভাবে থাকতে হয়। আর মনে দেখো, আল্লাহ সব সময় ভালো মানুষের সাথে থাকেন। ধীরে ধীরে সন্ধ্যা নামতে লাগল। সূর্য ডুবছিল এবং বনে অন্ধকার ছেয়ে যেতে লাগল। ফাতেমার ভয় লাগছিল, কিন্তু সে সাহস করল। সে নিজের পুটুলি খুলল এবং দেখল তাতে কিছু রুটি, সামান্য গুড় আর একটি পাত্রে জল আছে। এটি সম্ভবত 2-3 দিনের জন্য যথেষ্ট ছিল। মিত্র বলল, আগে আমাদের একটি নিরাপদ জায়গা খুঁজতে হবে যেখানে রাত কাটানো যায়। ওই ধ্বংসস্তূপটা দেখো, চলো ওখানে যাই। ফাতেমা আর মিত্র ধীরে ধীরে ধ্বংসস্তূপের দিকে চলতে শুরু করল। ওটা একটা পুরনো মন্দিরের অংশ ছিল, যা বহু বছর আগে তৈরি হয়েছিল, কিন্তু এখন ভেঙে চুরে গিয়েছিল। দেওয়ালগুলো মাটি আর শ্যাওলা দিয়ে ঢাকা ছিল, কিন্তু ভেতরে একটি ছোট জায়গা ছিল যেখানে বৃষ্টি আর বাতাস আসত না।
ফাতেমা সেখানে কিছু শুকনো পাতা জড়ো করল এবং একটি ছোট বিছানা বানালো। মিত্রু বলল, আজ রাতে এখানেই শুয়ে পড়ো, আমি পাহারা দেব। কাল সকালে আমরা দেখব এখানে কি কি আছে আর কিভাবে থাকতে হয়। ফাতেমা সামান্য রুটি খেল আর জল পান করল। তারপর সে শুকনো পাতার উপর শুয়ে পড়ল। তার হৃদয় খুব দুঃখী ছিল। সে ভাবছিল তার পরিবার তার সাথে এত খারাপ ব্যবহার কেন করল। সে কখনো কাউকে কষ্ট দেয়নি, তবুও তাকে এত বড় শাস্তি পেতে হলো। আকাশে তারা ফুটে উঠেছিল, বনে বিচিত্র সব শব্দ আসছিল, প্যাঁচার ডাক, শেয়ালের ভয়াবহ চিৎকার, আর মাঝে মাঝে কোনো বড় পশুর হাঁটার শব্দ। ফাতেমা ভয়ে কাঁপছিল। মিত্রু তার পাশে বসে একটি মধুর গান গাইতে আরম্ভ করল। অন্ধকার রাতেও তারা চমকায়, দুঃখের মেঘেও আনন্দের ফোঁটা বর্ষিত হয়। যারা হৃদয় থেকে স্বচ্ছ তারা আল্লাহর সঙ্গ পায়। প্রতিটি কঠিন সময়ের পর একটি নতুন সকাল আসে। ফাতেমা সামান্য শান্তি পেল। ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে গেল এবং সে ঘুমিয়ে পড়ল, ক্লান্তি আর দুঃখে ভরা ঘুম। রাতটা খুব দীর্ঘ মনে হলো। বনে বারবার ভয়াবহ শব্দ আসলো। একবার একটি বাঘের গর্জন শোনা গেল, যা খুব কাছেই মনে হচ্ছিল। মিত্রু সাবধান ছিল। সে সারা রাত জেগে ফাতেমার রক্ষা করল। সকালের প্রথম কিরণ যখন ধ্বংসস্তূপে আসলো, তখন ফাতেমার ঘুম ভাঙল। সে এক মুহূর্তের জন্য ভাবল যে সম্ভবত এসবই একটি খারাপ স্বপ্ন ছিল। কিন্তু যখন সে নিজের চারদিকে দেখল, ভাঙা দেয়াল, শুকনো পাতার বিছানা আর বনের শব্দ, তখন তার উপলব্ধি হল যে এটাই সত্য। সে সত্যি বনে একা ফেলে আসা হয়েছিল। মিত্রু কাছেই একটি ভাঙা জানলায় বসেছিল। যখন সে দেখল যে ফাতেমা জেগে গিয়েছে, তখন সে তার কাছে এলো। সুপ্রভাত রাজকন্যা, প্রথম রাত কেমন কাটল? ফাতেমা বলল, ভয়াবহ মিত্রু, আমার সারা রাত ভয় লাগছিল। আমি এখানে কিভাবে থাকব? মিত্রু সাহস দিয়ে বলল, ধৈর্য ধরো, আজ আমরা এই বনটাকে ভালো করে দেখব। আমাদের খাবারের জন্য ফল খুঁজতে হবে, জলের উৎস খুঁজতে হবে এবং একটি নিরাপদ জায়গা তৈরি করতে হবে। ফাতেমা নিজের পুটলি থেকে সামান্য রুটি বের করে খেল। তারপর সে আর মিত্রু ধ্বংসস্তূপ থেকে বাইরে বেরোল। সকালের আলোয় বনটা একটু কম ভয়াবহ লাগছিল। চারদিকে উঁচু উঁচু গাছ ছিল, যেগুলোর ওপর নানা রকমের পাখি কিচিরমিচির করছিল। মাটিতে ফুল ফুটেছিল আর বাতাসে একটি সতেজতা ছিল। মিত্রু বলল, দেখো রাজকন্যা, এই বন কেবল ভয়াবহ নয়, এটি সুন্দরও। এখানে প্রকৃতি তার সবচাইতে শুদ্ধ রূপে আছে। আমাদের শুধু একে বুঝতে হবে। তারা ধীরে ধীরে বনে ঘুরতে লাগল। মিত্র ফাতেমাকে বলছিল কোন গাছে খাওয়ার যোগ্য ফল হয়, কোন ভেষজ গাছগুলো দরকারি এবং কোথায় জল পাওয়া যাবে। কিছুক্ষণ পর তারা একটি ছোট লেক খুঁজে পেল। জল স্বচ্ছ আর ঠান্ডা ছিল। ফাতেমা জল পান করল এবং নিজের মুখ ধুল। লেকের আশেপাশে নানা রকমের পশু জল খেতে আসছিল, হরিণ, খরগোশ এবং ছোট ছোট বাঁদর। তখনই একটি হরিণী ফাতেমার কাছে আসলো। সে খুব সুন্দর ছিল, তার চোখগুলো বড় আর মায়াবী ছিল। ফাতেমা ধীরে নিজের হাত বাড়িয়ে দিল। হরিণীটি ভয় পেল না, বরং ফাতেমার হাত শুকল এবং তারপর নিজের মাথা তার হাতে ছুঁয়ে দিল। মিত্রু হাসল, দেখলে রাজকন্যা, পশুরা তোমার স্বচ্ছ মনকে চিনতে পারে। তারা জানে যে তুমি ভালো। ফাতেমা প্রথমবার বনে সামান্য আনন্দ অনুভব করল। সে হরিণীটিকে পরম আদরে হাত বুলিয়ে দিল। ধীরে ধীরে আরও পশু ফাতেমার কাছে আসতে লাগল। একটি ছোট খরগোশ, কিছু তোতা আর একটি বানরও। মিত্রু বলল, রাজকন্যা, এই পশুরা তোমার বন্ধু হতে পারে। প্রাসাদে তোমাকে কেউ ভালোবাসত না, কিন্তু এখানে প্রকৃতি আর এই পশুরা তোমার সাথ দেবে। সারাটা দিন ফাতেমা আর মিত্রু বনে ঘুরল। তারা আম, কলা আর জামের গাছ খুঁজে বের করল। মিত্রু ফাতেমাকে শেখালো কিভাবে ফল পাড়তে হয়, কিভাবে খাওয়ার যোগ্য মূল খুঁড়তে হয় এবং কিভাবে নিরাপদ থাকতে হয়। সন্ধ্যা হওয়ার আগে তারা আবার ধ্বংসস্তূপে ফিরে আসলো। ফাতেমা কিছু ফল জড়ো করেছিল এবং সেগুলো নিজের পুটুলিতে রেখে দিল। সে ভাবল এখন তাকে এখানে থাকার অভ্যেস করতে হবে। সেই রাতে ফাতেমার আগের রাতের চেয়ে কম ভয় লাগল। হরিণীটি তার কাছেই শুয়েছিল এবং খরগোশটিও কাছেই ছিল। মিত্রু আবার একটি মধুর গান গাইল এবং ফাতেমা ঘুমিয়ে পড়ল। দিন কাটতে থাকল। ফাতেমা ধীরে ধীরে বনে থাকার অভ্যস্ত হতে লাগল। সে ধ্বংসস্তূপটিকে আরও পরিষ্কার করল, তাকে ফুল দিয়ে সাজালো এবং একটি ছোট ঘর বানিয়ে নিল। পশুরা তার ভালো বন্ধু হয়ে গিয়েছিল। হরিণী, যার নাম ফাতেমা মৃগী রেখেছিল,
সব সময় তার সাথে থাকত। খরগোশ, যার নাম চঞ্চল রাখা হয়েছিল, তাকে হাসাত এবং বানর, যার নাম বলরাম ছিল, তার রক্ষা করত। ফাতেমা বনে একটি ছোট বাগানও বানিয়ে নিল। সে কিছু ফুলের চারা লাগালো এবং সবজির বীজও বপন করল, যা সে বনে খুঁজে পেয়েছিল। ধীরে ধীরে ধ্বংসস্তূপটি একটি সুন্দর ঘরে বদলে গেল। কিন্তু ফাতেমার হৃদয় এখনও দুঃখী ছিল। সে প্রায়ই রাতে ভাবত যে তার পরিবার তার সাথে কেন এত খারাপ ব্যবহার করল। সে তার মায়ের কথা মনে করত, যদিও তার মা কখনো তাকে ভালোবাসেননি। সে ভাবত, কোনোদিন কি আসবে যখন সত্য সামনে আসবে এবং সে ন্যায় পাবে? ওদিকে প্রাসাদে যুবরাজ আলী হুসেনের কাছে ফাতেমার হঠাৎ হারিয়ে যাওয়া বিচিত্র মনে হচ্ছিল। তিনি বাদশাকে জিজ্ঞেস করলেন, বাদশাহ, রাজকন্যা ফাতেমা কোথায়? আমি তাকে অনেকদিন ধরে দেখছি না। বাদশাহ করিম ঘাবড়ে গেলেন। তিনি মিথ্যে বললেন, যুবরাজ, ফাতেমা অসুস্থ হয়ে পড়েছিল, তাই আমরা তাকে এক দূরের আশ্রমে চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়েছি। কিন্তু যুবরাজের কাছে এই কথাটা ঠিক মনে হলো না। তার মনে হলো কিছু একটা গড়বড় আছে। তিনি জান্নাতুলকে জিজ্ঞেস করলেন, রাজকন্যা জান্নাতুল, আপনি কি জানেন আপনার বোন কোথায়? জান্নাতুল হাসতে হাসতে বলল, যুবরাজ, ও খুব অসুস্থ ছিল, আমরা ওকে দূরে পাঠিয়ে দিয়েছি। আপনি ওর চিন্তা করবেন না। বলুন, আপনি আমাকে কবে বিবাহ করবেন? যুবরাজ জান্নাতুলের কথায় কিছু ত্রুটি খুঁজে পেলেন। তিনি নিশ্চয় করলেন যে তিনি এই বিষয়ের তদন্ত করবেন। এক রাতে যুবরাজ প্রাসাদের কিছু সেবকের সাথে কথা বললেন। এক বৃদ্ধ মালি, যে ফাতেমাকে খুব পছন্দ করত, সে যুবরাজকে সত্য বলে দিল। সে বলল, যুবরাজ, রাজকন্যা ফাতেমাকে বনে ফেলে দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে যে ও একটি অভিশাপ, কিন্তু এসবই মিথ্যে। রাজকন্যা ফাতেমা খুব ভালো। এটা জান্নাতুল আর ওই মৌলবী ষড়যন্ত্র ছিল। যুবরাজের খুব রাগ হল। তিনি বুঝতে পারলেন যে ফাতেমার সাথে অনেক বড় অন্যায় হয়েছে, কিন্তু তিনি সাথে সাথে কিছু করতে পারতেন না। তিনি নিশ্চয় করলেন যে তিনি ফাতেমাকে খুঁজতে যাবেন। পরের দিন যুবরাজ বাদশাহকে বললেন, বাদশাহ, আমাকে কিছুদিনের জন্য শিকারে যেতে হবে। আমি কিছুদিনে ফিরে আসব। বাদশাহ অনুমতি দিয়ে দিলেন। যুবরাজ নিজের সাথে দুজন বিশ্বস্ত সৈন্যকে নিয়ে বেরিয়ে পড়লেন। মালি তাকে সেই পথটা বলে দিল যে পথ দিয়ে ফাতেমাকে বনে নিয়ে যাওয়া হয়েছিল। যুবরাজ দিনভর বনে খুঁজতে থাকলেন। তারা ঘন বনে ঘুরলেন, নদী পার হলেন এবং ভয়াবহ পথে চললেন। কিন্তু বন অনেক বিশাল ছিল, আর ফাতেমাকে খোঁজা সহজ ছিল না। 1 মাস কেটে গেল। ফাতেমা এখন বনের জীবনে পুরোপুরি মানিয়ে নিয়েছিল। সে খুব ভোরে উঠত, লেকে গিয়ে স্নান করত, তারপর নিজের পশু বন্ধুদের খাবার দিত। দিনের বেলা সে বনে ঘুরত, ফল সংগ্রহ করত এবং নিজের বাগানের দেখাশোনা করত। সন্ধ্যায় সে ধ্বংসস্তূপে ফিরে আসত আর মৃত্যুর সাথে কথা বলত। ফাতেমা বনে এক বিচিত্র শান্তি খুঁজে পেয়েছিল। যদিও সে নিজের পরিবার থেকে দূরে ছিল, কিন্তু এখানে তাকে কারো অবহেলা সহ্য করতে হতো না। পশুরা তাকে তার রং দিয়ে নয়, বরং তার হৃদয় দিয়ে চিনত। একদিন যখন ফাতেমা লেকে জল ভরছিল, তখন সে জলে নিজের প্রতিবিম্ব দেখল। তার মুখ এখনও কালো আর কুৎসিত ছিল, কিন্তু তার চোখে এখন এক আলাদা চমক ছিল, এক শান্তি, এক সন্তোষ, যা আগে কখনো ছিল না। মিত্র বলল, রাজকন্যা, তুমি বদলে গিয়েছ। তোমার মুখে এখন শান্তি আছে। ফাতেমা হাসতে হাসতে বলল, হ্যাঁ মিত্র, আমি এখানে অনেক কিছু শিখেছি। আমি শিখেছি যে সৌন্দর্য বাইরে নয়, বরং ভেতরে থাকে। আমি শিখেছি যে ভালোবাসা মুখ দেখে নয়, হৃদয় থেকে পাওয়া যায়। এই পশুরা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমার নিজের পরিবারের চেয়ে। তখনই হঠাৎ মৃগী দৌড়ে আসলো। সে খুব ঘাবড়ে গিয়েছিল। সে বিচিত্র সব শব্দ করল, যেন সে কিছু বলার চেষ্টা করছে। মিত্র বলল, রাজকন্যা, মৃগী কিছু বলার চেষ্টা করছে। সম্ভবত কোনো বিপদ এসেছে। ফাতেমা মৃগীকে জিজ্ঞেস করল, কি হয়েছে মৃগী? কোনো বন্য পশু আসছে কি? মৃগী মাথা নেড়ে না উত্তর দিল। তারপর সে ফাতেমাকে তার পেছন পেছন আসার সংকেত করতে লাগল। ফাতেমা আর মিত্র মৃগীর পেছনে পেছনে চলতে লাগল। তারা বনের অনেকটা গভীরে গেল, যেখানে ফাতেমা আগে কখনো যায়নি। সেখানে একটি বড় গাছ পড়ে গিয়েছিল এবং তার নিচে এক বৃদ্ধ লোক আটকে ছিলেন। তিনি আহত ছিলেন এবং যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। ফাতেমা তৎক্ষণাৎ তাকে সাহায্য করতে দৌড়ে গেল। সে বলরামকে ডাকল এবং মিলেমিশে তারা গাছটিকে সরানোর চেষ্টা করতে লাগল। অনেকটা পরিশ্রমের পর তারা গাছ সরাতে সফল হল। বৃদ্ধ লোকটির পা ভেঙে গিয়েছিল এবং কপালে আঘাত লেগেছিল। ফাতেমা নিজের কাপড়ের একটা টুকরো ছিঁড়ল এবং বৃদ্ধ লোকটির ক্ষতে বেঁধে দিল। তারপর সে তাকে ধীরে ধীরে ধ্বংসস্তূপ পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করল। পশুরাও সাথে দিল। মৃগী পথ দেখাল, বলরাম বৃদ্ধ লোকটিকে তুলতে সাহায্য করল, আর চঞ্চল ঔষধি গাছগাছাড়া নিয়ে আসল।
ধ্বংসস্তূপে পৌঁছে ফাতেমা বৃদ্ধ লোকটিকে জল খাওয়ালো এবং তার ক্ষতে ঔষধি লতাপাতার প্রলেপ লাগালো। মিত্র শিখিয়েছিল কোন গাছগুলো চোটের জন্য ভালো হয়। ধীরে ধীরে বৃদ্ধ লোকটি চেতনায় আসলেন। তিনি ফাতেমাকে দেখলেন এবং বললেন, তুমি আমার জীবন বাঁচিয়েছ বেটি। তুমি কে? ফাতেমা বলল, আমি ফাতেমা, আমি এখানে বনে থাকি। আপনি কে, আর এখানে কিভাবে আসলেন? বৃদ্ধ লোক বললেন, আমি একজন ভ্রাম্যমাণ সাধু। আমার নাম হজরত সিদ্দিক। আমি বনে বনে ঘুরি আর লোকেদের সাহায্য করি। কিন্তু আজ আমার নিজেরই সাহায্যের প্রয়োজন ছিল, আর তুমি আমার সাহায্য করলে। হজরত সিদ্দিক ফাতেমাকে মন দিয়ে দেখলেন। তিনি তার কালো রং দেখলেন, কিন্তু তার দৃষ্টি তার চোখের ওপর থমকে রইল। তিনি বললেন, বেটি, তোমার হৃদয় খুব স্বচ্ছ। তোমার মধ্যে একটি অলৌকিক শক্তি আছে যা তুমি নিজেও জানো না। তুমি কোনো সাধারণ মেয়ে নও। ফাতেমা অবাক হয়ে গেল। অলৌকিক শক্তি? আমি তো শুধু একটা কুৎসিত মেয়ে যাকে তার নিজের পরিবারই ছেড়ে দিল। হজরত সিদ্দিক হাসতে হাসতে বললেন, সৌন্দর্য আর কুৎসিত রূপ শুধু মায়া বেটি। আসল শক্তির হৃদয়ে থাকে। তোমার দয়ালু স্বভাব, তোমার করুণা আর তোমার সত্যতা, এটাই তোমার আসল শক্তি। আর আমি তোমাকে বলছি, একদিন তোমার এই শক্তি পুরো দুনিয়া দেখতে পাবে। হজরত সিদ্দিক বেশ কিছুদিন ধ্বংসস্তূপে থাকলেন। তার পা ধীরে ধীরে ঠিক হচ্ছিল। এই সময়ে তিনি ফাতেমাকে অনেক কিছু শেখালেন। তিনি তাকে ধ্যান করা শেখালেন, আত্মবিশ্বাস বাড়ানোর উপায় শেখালেন, আর জীবনের গভীর রহস্য নিয়ে কথা বললেন। একদিন হজরত সিদ্দিক ফাতেমার পুরো গল্প শুনলেন, কিভাবে তাকে প্রাসাদে অবহেলা করা হতো, কিভাবে তার বোন ষড়যন্ত্র করল, আর কিভাবে তাকে বনে ফেলে যাওয়া হলো। হজরত সিদ্দিক ধীরে থেকে বললেন, বেটি, তোমার সাথে অনেক বড় অন্যায় হয়েছে, কিন্তু মনে রেখো, যারা অন্যায় করে তারা একদিন তার শাস্তি পায়, আর যারা সহ্য করে তারা একদিন পুরস্কার পায়। কিন্তু কবে? ফাতেমা জিজ্ঞেস করল, আমি আর কতকাল এখানে একা থাকব? হজরত সিদ্দিক বললেন, ধৈর্য ধরো, তোমার সময় আসবে। শীঘ্রই এমন কিছু হবে যা তোমার জীবন বদলে দেবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমাকে শক্ত থাকতে হবে। কিছুদিন পর যখন হজরত সিদ্দিকের পা পুরোপুরি ঠিক হয়ে গেল, তখন তিনি যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। যাওয়ার আগে তিনি ফাতেমাকে আশীর্বাদ দিলেন। বেটি, হজরত সিদ্দিক বললেন, আমি তোমাকে একটি বিশেষ আশীর্বাদ দিচ্ছি। এখন থেকে যে কেউ তোমাকে সচ্চা হৃদয় দিয়ে দেখবে, সে তোমার প্রকৃত সৌন্দর্য দেখতে পাবে। তোমার রং তো এমনই থাকবে, কিন্তু যারা হৃদয় দিয়ে দেখবে তারা তোমার আত্মার আলো দেখতে পাবে। আর একদিন যখন প্রকৃত ভালোবাসা তুমি পাবে, তখন তোমার বাইরের সৌন্দর্যও ফুটে উঠবে। এই বলে হজরত সিদ্দিক সেখান থেকে চলে গেলেন। ফাতেমা তাকে চলে যেতে দেখল, আর ভাবল, হজরত সিদ্দিকের কথা কি সত্যি হবে? সেই দিনই দুপুরের সময় যুবরাজ আলী হুসেন এবং তার দুজন সৈন্য সেই বনেই ঘুরে বেড়াচ্ছিলেন। তারা অনেক দিন ধরে ফাতেমাকে খুঁজছিলেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো সূত্র পাননি। যুবরাজ এক সৈন্য বলল, সম্ভবত আমাদের ফিরে যাওয়া উচিত। এই বন অনেক বড়, আর রাজকন্যাকে খুঁজে পাওয়া অসম্ভব মনে হচ্ছে। কিন্তু যুবরাজ বললেন, না, আমরা ততক্ষণ ফিরব না যতক্ষণ রাজকন্যা ফাতেমাকে খুঁজে না পাচ্ছি। তার সাথে অন্যায় হয়েছে, আর আমি তাকে বাঁচাতে চাই। তখনই হঠাৎ একটি মৃগী তাদের সামনে আসলো। এটা মৃগী ছিল। সে যুবরাজের কাছে আসলো এবং তাদের নিজের পেছনে আসার সংকেত করতে লাগল। যুবরাজ অবাক হয়ে গেলেন। এই মৃগীটি আমাদের কিছু দেখাতে চাইছে, চলো এর পেছনে যাই। মৃগী তাদের বনের সেই ঘন অংশে নিয়ে গেল যেখানে ধ্বংসস্তূপটি ছিল। যখন যুবরাজ ধ্বংসস্তূপটি দেখলেন, তখন তিনি দেখলেন যে ওটা ফুল দিয়ে সাজানো এবং খুব পরিষ্কার। এটা কোনো সাধারণ ধ্বংসস্তূপ ছিল না, বরং কারো বাড়ি মনে হচ্ছিল। তখনই ধ্বংসস্তূপ থেকে ফাতেমা বাইরে বেরোল। তার হাতে ফুলের মালা ছিল। যখন সে যুবরাজকে দেখল, তখন সে চমকে গেল। সে সাথে সাথে নিজের মুখ ঢাকার চেষ্টা করল, কিন্তু যুবরাজ তাকে চিনে ফেললেন। রাজকন্যা ফাতেমা, যুবরাজ আনন্দের সাথে বললেন, আমি অবশেষে আপনাকে খুঁজে পেলাম। ফাতেমা আশ্চর্যের সাথে বলল, যুবরাজ, আপনি এখানে কি করছেন? আপনি আমাকে কিভাবে খুঁজে পেলেন? যুবরাজ বললেন, আমি শুনেছি আপনার সাথে কি হয়েছে। আমি জানতে পেরেছি যে আপনাকে মিথ্যে অভিযোগে বনে ফেলে আসা হয়েছে। আমি আপনাকে ফিরিয়ে নিতে এসেছি। ফাতেমার চোখে জল চলে আসলো। কিন্তু কেন যুবরাজ?
আমি তো কুৎসিত, আমার রং কালো, আমাকে কেউ পছন্দ করে না। যুবরাজ গম্ভীরভাবে বললেন, রাজকন্যা, সৌন্দর্য কেবল মুখে থাকে না। আমি যখন প্রথমবার আপনার সাথে দেখা করেছিলাম, তখন আমি আপনার চোখে একটি সত্য দেখেছিলাম, একটি নির্মলতা দেখেছিলাম। আর এখন যখন আমি আপনাকে দেখছি, তখন আমার কাছে কিছু আলাদা মনে হচ্ছে। আমি আপনার ভেতরের আলো দেখতে পাচ্ছি। আপনি বাইরে থেকে কালো হতে পারেন, কিন্তু ভেতর থেকে আপনি সবচাইতে বেশি সুন্দর। এটি ছিল হজরত সিদ্দিকের আশীর্বাদ। যুবরাজ স্বচ্ছ হৃদয় দিয়ে ফাতেমাকে দেখছিলেন, তাই তিনি ফাতেমার আত্মার আলো দেখতে পাচ্ছিলেন। ফাতেমা চমকে গিয়েছিল। প্রথমবার কেউ তাকে এত সম্মান আর ভালোবাসার সাথে দেখেছে। মিত্রু, যে কাছেই বসেছিল, বলে উঠল, যুবরাজ সত্য বলছেন। রাজকন্যা, আপনি বাস্তবেও সুন্দর। এখন সময় এসেছে যে আপনি প্রাসাদে ফিরে যান এবং নিজের অধিকারের জন্য লড়ুন। কিন্তু ফাতেমা ভাবড়ে গিয়েছিল। না মিত্রু, আমি ফিরে যেতে পারি না। ওখানে সবাই আমাকে ঘৃণা করে। আমার পিতা আমাকে ত্যাগ করেছেন, আমার মা আমাকে ভালোবাসেন না, আর আমার বোন আমাকে মৃত দেখতে চায়। যুবরাজ বললেন, রাজকন্যা, আমি আপনার সাথে আছি। আমি আপনার রক্ষা করব, এবং আমি প্রতিজ্ঞা করছি যে যারা আপনার সাথে অন্যায় করেছে তারা শাস্তি পাবে। চলুন আমার সাথে। ফাতেমা ভাবল। সে তার পশু বন্ধুদের দেখল, মৃগী, চঞ্চল, বলরাম আর মিত্রু। সে তার সেই ছোট ঘরটিকে দেখল, যেখানে সে 1 মাস ধরে থাকছিল। এখানে সে শান্তি পেয়েছিল। কিন্তু এটাই কি যথেষ্ট ছিল? মিত্রু বলল, রাজকন্যা, এখন সময় এসে গিয়েছে। তোমাকে তোমার অধিকারের জন্য লড়তে হবে। তোমাকে সত্য সামনে আনতে হবে। আমরা সবাই তোমার সাথে আছি। ফাতেমা দীর্ঘশ্বাস নিল এবং বলল, ঠিক আছে, আমি যাব, কিন্তু আমি একা যাব না। মিত্রু আমার সাথে আসবে। যুবরাজ হাসলেন, অবশ্যই, আপনার বন্ধুও সাথে আসবে। পরের দিন সকালে ফাতেমা তার ছোট ঘরটিকে শেষবারের মতো দেখল। সে তার পশু বন্ধুদের বিদায় জানাল। মৃগীর চোখে জল ছিল, চঞ্চল উদাস ছিল, আর বলরাম চুপচাপ দাঁড়িয়েছিল। ফাতেমা মৃগীকে জড়িয়ে ধরল এবং বলল, আমি তোমাকে কখনো ভুলব না। তুমি আমাকে তখন সাথ দিয়েছ যখন কেউ ছিল না। আমি শীঘ্রই ফিরে আসব তোমার সাথে দেখা করতে। মৃগী নিজের মাথা ফাতেমার হাতে ঘষল, যেন সে বলছে যে সে অপেক্ষা করবে। যুবরাজ আলী হুসেন ফাতেমাকে নিজের ঘোড়ায় বসালেন। মিত্রু ফাতেমার কাঁধে বসে পড়ল। দুজন সৈন্য নিজেদের ঘোড়ায় চড়ে বসল। ধীরে ধীরে তারা বন থেকে বেরোতে লাগল। বনের পথ অনেক লম্বা ছিল। তারা সারাটা দিন চলতে থাকল। পথে যুবরাজ ফাতেমাকে তার বনে কাটানো দিনগুলোর কথা জিজ্ঞেস করলেন। ফাতেমা তাদের সব কিছু বলল। কিভাবে সে প্রথম রাতে ভয় পেয়েছিল, কিভাবে মিত্রু তার সাথ দিয়েছিল, কিভাবে পশুরা তাকে আপন করে নিয়েছিল, আর কিভাবে হজরত সিদ্দিক তাকে আশীর্বাদ দিয়েছিলেন। যুবরাজ মন দিয়ে সব শুনলেন। তার মনে ফাতেমার প্রতি আরও সম্মান বেড়ে গেল। তিনি ভাবলেন, এই মেয়েটি কত দৃঢ়। এত কষ্টের পরেও সে হার মানেনি। এর হৃদয় কত স্বচ্ছ। সন্ধ্যা হতে হতে তারা বন থেকে বেরিয়ে এলো। এখন সামনে খেয়ে তার গ্রাম দেখা যেতে লাগল। লোকেরা নিজের কাজে ব্যস্ত ছিল। যখন তারা যুবরাজকে দেখল, সবাই ঝুঁকে প্রণাম করতে লাগল। কিন্তু যখন তাদের দৃষ্টি ফাতেমার উপর পড়ল, তখন কিছু লোক কানাকানি শুরু করে দিল। এ কে? এ এত কালো কেন? এক স্ত্রীলোক বলল। এক বৃদ্ধ লোক বললেন, আরে, এ তো রাজকন্যা ফাতেমা মনে হচ্ছে, যাকে প্রাসাদ থেকে বের করে দেওয়া হয়েছিল। ফাতেমা এসব শুনল আর তার মন ভেঙে গেল। সে আবার সেই অবহেলার সম্মুখীন হচ্ছিল। সে নিজের মুখ শাড়ি দিয়ে ঢেকে নিল। যুবরাজ এটি দেখলেন আর তার রাগ হল। তিনি উঁচু গলায় বললেন, শোনো, ইনি রাজকন্যা ফাতেমা, আর আমি একে সম্মানের সাথে প্রাসাদে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। যে কেউ এর অপমান করবে তাকে আমার কাছে জবাব দিতে হবে। লোকেরা চুপ হয়ে গেল। যুবরাজের নাম আর সম্মান সবার জানা ছিল। কেউ আর কিছু বলল না। তারা রাতে এক সরাইখানায় থামল। সরাইখানার মালিক প্রথমে ফাতেমাকে দেখে ঘাবড়ে গিয়েছিল, কিন্তু যখন সে দেখল যে যুবরাজ নিজে তাকে সম্মান করছেন, তখন সেও ফাতেমাকে ভালো কক্ষ দিল এবং খাবার পরিবেশন করল। রাতে ফাতেমা ঘুমাতে পারছিল না। সে ভাবছিল, কাল যখন সে প্রাসাদে পৌঁছবে তখন কি হবে। তার পিতা কি তার কাছে ক্ষমা চাইবেন? তার মা কি তাকে জড়িয়ে ধরবেন? নাকি তারা আবার তাকে ঘৃণা করবেন? মিত্র তার কাছে এসে বলল, রাজকন্যা, চিন্তা করো না। যা হবে ভালো হবে। তুমি সত্যের সাথে আছো, আর সত্যের জয় সব সময় হয়। ফাতেমা মিত্রর দিকে তাকালো আর মুচকি হাসল। তুমি সত্য বলছো মিত্র, আমার ভয় পাওয়া উচিত নয়। এখন আমি সেই দুর্বল ফাতেমা নই যে 1 মাস আগে ছিলাম। এখন আমি দৃঢ়। পরের দিন সকালে তারা আবার চলতে শুরু করল।
দুপুর নাগাদ তারা সুবর্ণপুর রাজ্যের সীমানায় পৌঁছে গেল এবং সন্ধ্যা হতে হতে প্রাসাদের সামনে ছিল। প্রাসাদটি তেমনই রাজকীয় ছিল যেমনটা ফাতেমার মনে ছিল। সোনা দিয়ে মোড়ানো ছাদ, মার্বেল পাথরের দেয়াল আর সুন্দর বাগান। কিন্তু এখন এই সব ফাতেমার কাছে ফাঁপা মনে হচ্ছিল। সে শিখেছে যে প্রকৃত সৌন্দর্য বাইরের চাকচিক্যে নয়, বরং হৃদয়ের সত্যতায় থাকে। যখন প্রাসাদের সৈন্যরা যুবরাজকে দেখল, তারা দ্বার খুলে দিল। কিন্তু যখন তারা ফাতেমাকে দেখল, তারা অবাক হয়ে গেল। এক সৈন্য দৌড়ে ভেতরে গেল আর বাদশাকে খবর দিল। দরবারে বাদশা করিম, মহারানী রাবেয়া এবং রাজকন্যা জান্নাতুল বসেছিলেন। জান্নাতুল একটি নতুন সোনালি শাড়ি আর হীরের গয়না পরেছিল। সে খুব খুশি দেখাচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল শীঘ্রই যুবরাজের সাথে তার বিবাহ হয়ে যাবে। তখনই সৈন্যটি দৌড়ে আসলো আর বলল, বাদশাহ, যুবরাজ অলি হোসেন এসে গিয়েছেন। জান্নাতুলের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে তক্ষুনি নিজের শাড়ি ঠিক করল আর চুল সামলাল। মহারানীও খুশি হয়ে গেলেন। বাদশাহ বললেন, আচ্ছা, তাকে দরবারে ডাকো। কিন্তু সৈন্যটি ঘাবড়ে গিয়ে বলল, বাদশাহ, যুবরাজ একা আসেননি, তিনি রাজকন্যা ফাতেমাকেও সাথে এনেছেন। প্রাসাদে নিস্তব্ধতা ছেয়ে গেল। বাদশাহের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মহারানীর চোখ কপালে উঠল আর জান্নাতুলের মুখ ক্রোধে লাল হয়ে গেল। কি? বাদশাহ চিৎকার করে বললেন, ফিরে এসেছে? এটা কিভাবে সম্ভব? ও তো বনে। জান্নাতুল ঘাবড়ে গিয়ে তার দাসী চঞ্চলার দিকে তাকাল। চঞ্চলাও ভয় পেয়ে গিয়েছিল। সে ধীরে থেকে জান্নাতুলকে বলল, রাজকন্যা, এখন আমাদের খুব সাবধান থাকতে হবে। যদি ফাতেমা সত্য বলে দেয়, তবে আমরা বিপদে ফেসে যাব। জান্নাতুল রাগে বলল, চুপ করো, আমি দেখছি, এখনো কিছু বিগড়ে যায়নি। তখনই দরবানের বড় দরজা খুলে গেল এবং যুবরাজ আলী হুসেন ভেতরে আসলেন। তার পেছনে পেছনে ফাতেমাও আসল। মিত্র তার কাঁধে বসেছিল। দুজন সৈন্যও সাথে ছিল। পুরো দরবারে উপস্থিত লোকেরা ফাতেমাকে দেখে কানাকানি করতে লাগল। এ ফাতেমা, ও ফিরে এসেছে। দেখো, ও কত কালো, কিন্তু যুবরাজ ওকে কেন এনেছেন? যুবরাজ দরবারের মাঝখানে এসে বাদশাহকে প্রণাম করলেন, কিন্তু তার চোখে রাগ আর নিরাশা ছিল। বাদশাহ করিম, আমি রাজকন্যা ফাতেমাকে ফিরিয়ে এনেছি। আমি তাকে সেই ঘন বনে পেয়েছি যেখানে আপনি তাকে ফেলে এসেছিলেন। বাদশাহ ঘাবড়ে গিয়েছিলেন। তিনি মিথ্যে বলার চেষ্টা করলেন, যুবরাজ, আপনার ভ্রম হয়েছে। আমরা ফাতেমাকে তার ভালোর জন্য এক আশ্রমে পাঠিয়েছিলাম, বনে নয়। যুবরাজ রাগে বললেন, মিথ্যে বলবেন না বাদশাহ, আমি সব কিছু জানতে পেরেছি। আপনি মিথ্যে অভিযোগের ভিত্তিতে নিজের মেয়েকে বনে একা ফেলে এসেছেন, যেখানে তার মৃত্যুও হতে পারত। এটা কি এক পিতার কর্তব্য? পুরো দরবার স্তব্ধ ছিল। লোকেরা একে অপরের দিকে তাকাচ্ছিল। কেউ কেউ ধীরে ধীরে কথা বলছিল। মহারানী রাবেয়া মাঝখানে এসে বললেন, যুবরাজ, আপনি বুঝছেন না। ফাতেমা এক অভিশাপ ছিল। মৌলবী বলেছিলেন যে ওর উপস্থিতি রাজ্যের জন্য ভয়ের কারণ। আমরা রাজ্যের মঙ্গলের জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলাম। মিত্র, যে এতক্ষণ মৌন ছিল, হঠাৎ বলে উঠল, এসব মিথ্যে। এসব রাজকন্যা জান্নাতুল আর তার দাসী চঞ্চলার ষড়যন্ত্র। তারা মৌলবীকে অর্থ দিয়ে মিথ্যে ভবিষ্যৎবাণী করিয়েছিল। পুরো দরবারের শোরগোল পড়ে গেল। লোকেরা অবাক হয়ে গেল যে তোতা কথা বলছে, আর তাও এত স্পষ্ট কথা বলছে। জান্নাতুল ঘাবড়ে গিয়ে বলল, এ মিথ্যে, এই তোতা মিথ্যে বলছে, এর কথায় বিশ্বাস করবেন না। যুবরাজ বললেন, বাদশাহ, যদি আপনি সত্য জানতে চান, তবে মৌলবী করিমকে ডাকুন আর তাকে জিজ্ঞেস করুন। বাদশাহ সৈন্যদের আদেশ দিলেন, মৌলবী করিমকে তক্ষুনি দরবারে ডাকো। কিছু মিনিটের মধ্যেই মৌলবী করিমকে দরবারে আনা হলো। সে খুব ঘাবড়ে গিয়েছিল। সে জানত যে এখন তার আসল রূপ বেরিয়ে পড়বে। যুবরাজ কড়া স্বরে জিজ্ঞেস করলেন, মৌলবী, সত্যি সত্যি বলো, রাজকন্যা ফাতেমা কি সত্যি কোনো অভিশাপ ছিল, নাকি তুমি মিথ্যে ভবিষ্যৎবাণী করেছিলে? মৌলবী কাঁপছিল। সে কিছু বলতে পারছিল না। যুবরাজ আরও কড়া হয়ে বললেন, যদি তুমি সত্য না বলো, তবে তোমাকে ফাঁসি দেওয়া হবে, বলো। মৌলবী ভয়ের চোটে মাটিতে লুটিয়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করে দিন বাদশাহ, আমি মিথ্যে বলেছিলাম। রাজকন্যা জান্নাতুলের দাসী চঞ্চলা আমাকে অনেক সোনা দিয়েছিল আর বলেছিল যে আমি যেন এই মিথ্যে ভবিষ্যৎবাণী করি যে রাজকন্যা ফাতেমা একটি অভিশাপ। আমি লোভে পড়ে গিয়েছিলাম। আমার থেকে অনেক বড় ভুল হয়ে গিয়েছে। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। পুরো দরবারে নিস্তব্ধতা ছেয়ে গেল। সবাই জান্নাতুলের দিকে তাকাতে লাগল। জান্নাতুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলতে পারছিল না। বাদশাহ করিম নিজের ভুলের উপলব্ধি করলেন। তিনি নিজের মাথা চেপে ধরলেন, হে আল্লাহ, আমি এ কি করলাম? আমি আমার নির্দোষ মেয়ের সাথে
এত বড় অন্যায় করে ফেললাম। মহারানী রাবেয়াও কাঁদতে লাগলেন, কিন্তু তার চোখের জল সত্যি ছিল না, বরং লজ্জা আর ভয়ের ছিল। যুবরাজ ফাতেমার দিকে তাকালেন। ফাতেমা চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখে জল ছিল না, বরং এক শান্ত যন্ত্রণা ছিল। যুবরাজ বললেন, বাদশাহ, আপনার মেয়ে 1 মাস বনে একা থেকে যা সহ্য করেছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। তিনি বন্য পশুর মাঝে থেকে কোনো মানবিক সাহায্য ছাড়াই নিজের জীবন বাঁচিয়েছেন, আর তবুও তার হৃদয় স্বচ্ছ রয়েছে। তিনি এক আহত সাধুর প্রাণ বাঁচিয়েছেন। এসব কথা আমি জানতে পেরেছি। যদি কেউ অভিশাপ হয়, তবে সে রাজকন্যা জান্নাতুল, যে নিজের বোনের সাথে এত নিষ্ঠুরতা করেছে। সবাই এখন জান্নাতুলকে ঘৃণার নজরে দেখছিল। জান্নাতুল বুঝতে পারল যে এখন তার খেলা শেষ হয়ে গিয়েছে। সে কাঁদতে লাগলো আর বলল, আমি এসব ঈর্ষার বশে করেছি। আমার মনে হয়েছিল যুবরাজ আমার পথে আসছে। আমি যুবরাজকে বিবাহ করতে চেয়েছিলাম। ক্ষমা করে দাও। কিন্তু কেউ তার উপর মায়া করল না। বাদশাহ করিম ধীরে ধীরে ফাতেমার কাছে আসলেন। তার চোখে জল ছিল। তিনি ফাতেমার চরণে লুটিয়ে পড়লেন এবং বললেন, বেটি, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করেছি। আমি একজন খারাপ পিতা প্রমাণিত হলাম। আমি তোমাকে তোমার রঙের কারণে ঘৃণা করেছি, অথচ আমার তোমার হৃদয়ের সৌন্দর্য দেখা উচিত ছিল। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। ফাতেমা তার পিতাকে দেখল। তার হৃদয়ে এখনও যন্ত্রণা ছিল, কিন্তু সে জানত যে ঘৃণা পুষে রাখলে কিছু হবে না। সে ধীরে থেকে বলল, পিতাজি, আমি আপনাকে ক্ষমা করছি, কিন্তু যে যন্ত্রণা আপনি আমাকে দিয়েছেন তা কখনো ভুলব না। মহারানী রাবেয়াও ফাতেমার কাছে আসলেন, কিন্তু ফাতেমা তাদের সাথে নজর মেলাতে অস্বীকার করল। মহারানী বুঝে গেলেন যে তার মেয়ে তাকে ক্ষমা করবে না। যুবরাজ বললেন, বাদশাহ, রাজকন্যা জান্নতুল আর তার দাসী চঞ্চলার দণ্ড পাওয়া উচিত, আর মৌলবী করিমেরও। বাদশাহ মাথা নাড়লেন। আপনি সত্য বলছেন। জান্নাতুল, তুমি তোমার নিজের বোনের সাথে এত ক্রূরতা করেছ। তোমাকে 1 বছরের জন্য একটি ছোট্ট কক্ষে থাকতে হবে, কোনো রকম সুখ সুবিধা ছাড়া। চঞ্চলা আর মৌলবীকে রাজ্য থেকে বের করে দেওয়া হবে। জান্নাতুল কাঁদতে লাগল, কিন্তু কেউ তার উপর দয়া দেখাল না। বেশ কিছুদিন কেটে গেল। ফাতেমা প্রাসাদে নিজের স্থান ফিরে পেয়েছিল। এখন তাকে একটি সুন্দর কক্ষ দেওয়া হয়েছিল, ভালো পোশাক দেওয়া হয়েছিল, আর সেবকরা তার দেখাশোনা করত। কিন্তু ফাতেমার হৃদয় এখনও ভারী ছিল। সে জানত যে লোকেরা এখনও তাকে তার রঙের কারণে কুৎসিত মনে করে। যুবরাজ আলী হুসেন প্রায়ই ফাতেমার সাথে দেখা করতে আসতেন। তিনি তার সাথে কথা বলতেন, তাকে হাসানোর চেষ্টা করতেন এবং তাকে বোঝাতেন যে সে কতটা বিশেষ। একদিন যুবরাজ ফাতেমাকে বললেন, রাজকন্যা, আমি আপনাকে কিছু বলতে চাই। ফাতেমা জিজ্ঞাস করল, কি কথা যুবরাজ? যুবরাজ গম্ভীরভাবে বললেন, আমি আপনাকে বিবাহ করতে চাই। ফাতেমা চমকে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। কি? কিন্তু কিন্তু আমি তো কুৎসিত, আমি কালো। আপনি আমাকে বিবাহ কেন করতে চান? যুবরাজ হাসতে হাসতে বললেন, কারণ আমি আপনার হৃদয়কে ভালোবাসি। আপনার দয়ালু স্বভাব, আপনার সত্যতা, আপনার দৃঢ়তা, এটাই প্রকৃত সৌন্দর্য। আর যখন আমি আপনাকে দেখি, তখন আপনার ভেতরের আলো দেখতে পাই। আপনি আমার কাছে সবচাইতে সুন্দর। ফাতেমার চোখে জল চলে আসলো। প্রথমবার কেউ তাকে সোচ্চা ভালোবাসা দিল। সে বলল, যুবরাজ, আমি জানি না কি বলবো। আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন? যুবরাজ ফাতেমার হাত ধরলেন এবং বললেন, হ্যাঁ, আমি সত্যি আপনাকে ভালোবাসি। আপনি কি আমাকে বিবাহ করবেন? ফাতেমা কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমি আপনাকে বিবাহ করব। মিত্রু, যে কাছেই বসেছিল, আনন্দে কিচিরমিচির করতে লাগল। এই তো খুব ভালো সংবাদ। রাজকন্যা অবশেষে সোচ্চা ভালোবাসা পেল। ফাতেমা আর যুবরাজ আলী হুসেনের বিবাহের প্রস্তুতি শুরু হয়ে গেল। পুরো রাজ্যে আনন্দের ঢেউ খেলে গেল। লোকেরা অবাক ছিল যে যুবরাজের মতো সুন্দর আর পরাক্রমী রাজকুমার ফাতেমার মতো কালো আর কুৎসিত মেয়েকে বিবাহ করছে। কিন্তু যুবরাজের প্রতিষ্ঠা এতই ছিল যে কেউ খুলে কিছু বলল না। বিবাহের দিন চলে আসলো। পুরো প্রাসাদকে ফুল দিয়ে সাজানো হয়েছিল। হাজার হাজার অতিথি এসেছিল। মৌলবী মন্ত্র পড়ছিলেন। বাদশাহ করিম আর মহারানী রাবেয়াও উপস্থিত ছিলেন, যদিও তাদের মুখে তখনও অপরাধবোধ ছিল। ফাতেমাকে একটি সুন্দর লাল রঙের শাড়ি পরানো হয়েছিল, যার উপর সোনার কাজ ছিল। তার গলায় মুক্তোর হার ছিল, কানে হীরের দুল। কপালে একটি সুন্দর মাংটিকা।
কিন্তু এই সব সাজসজ্জার পরেও তার রং আগের মতোই কালো ছিল। কিছু অতিথি কানাকানি করছিল, বেচারা যুবরাজ এত কুৎসিত মেয়েকে বিবাহ করছেন। কিন্তু যুবরাজ এসব কথার তোয়াক্কা করছিলেন না। তিনি আনন্দে হাসছিলেন। যখন বিবাহের বিধি শুরু হল, তখন একটি বিচিত্র ঘটনা ঘটল। যেমনই যুবরাজ ফাতেমার গলায় মঙ্গলসূত্র পরালেন, অমনি হঠাৎ আকাশে বিজলি চমকাল। একটি তীব্র আলোয় প্রাসাদ ভরে গেল। সব লোক নিজেদের চোখ বন্ধ করে নিল, কারণ আলো খুব তীব্র ছিল। যখন আলো কমে আসলো আর লোকেরা চোখ খুলল, তারা অবাক হয়ে গেল। ফাতেমার রূপ পুরোপুরি বদলে গিয়েছিল। তার রং এখন আর কালো ছিল না, বরং দুধের মতো ফর্সা ছিল, যার ওপর একটি সোনালি আভা ছিল। তার চোখ এখন বড় আর উজ্জ্বল ছিল তারার মতো। নাক টিকলো হয়ে গিয়েছিল, ঠোঁট গোলাপের পাপড়ির মতো কোমল হয়ে গিয়েছিল। তার চুল লম্বা, ঘন আর রেশমি হয়ে গিয়েছিল। সে এত সুন্দর লাগছিল যে আল্লাহর সৃষ্টির সেরা নিদর্শনও তার সামনে ফিকে পড়ে যেতেন। পুরো দরবারে নিস্তব্ধতা ছেয়ে গেল। লোকেরা নিজেদের চোখের ওপর বিশ্বাস করতে পারছিল না। এটা কিভাবে সম্ভব? ফাতেমা এত সুন্দর কিভাবে হয়ে গেল? মিত্রু আনন্দের সাথে বলল, এটা হজরত সিদ্দিকের আশীর্বাদ ছিল। তিনি বলেছিলেন যে যখন ফাতেমা সচ্চা ভালোবাসা পাবে, তখন তার বাইরের সৌন্দর্য ফুটে উঠবে। আর আজ সেই দিন এসে গিয়েছে। বাদশাহ করিম আর মহারানী রাবেয়া নিজের মেয়েকে দেখে কেঁদে ফেললেন। মহারানী বললেন, হে আল্লাহ, আমার মেয়ে কত সুন্দর, আর আমি তাকে এত ঘৃণা করলাম। আমি কত অন্ধ ছিলাম। যুবরাজ আলী হোসেন হাসছিলেন। তিনি ফাতেমার হাত ধরলেন এবং বললেন, আমার কাছে আপনি আগেও সুন্দর ছিলেন আর এখনও আছেন, কিন্তু আমি আনন্দিত যে এখন পুরো পৃথিবী আপনার সৌন্দর্য দেখতে পাচ্ছে। ফাতেমা নিজের প্রতিবিম্ব জলের পাত্রে দেখল। সে নিজেকে চিনতে পারছিল না। সে সত্যি খুব সুন্দর লাগছিল, কিন্তু নিজের বাইরের সৌন্দর্যের ওপর তার ততটা অহংকার ছিল না। সে জানত যে প্রকৃত সৌন্দর্য তো তার ভেতরে ছিল, যা সবসময়ই ছিল। বিবাহের বিধি সম্পন্ন হল। পুরো রাজ্যে উৎসব পালিত হল। লোকেরা ফাতেমার সৌন্দর্যের প্রশংসা করছিল। কবিরা তার রূপ নিয়ে কবিতা লিখছিলেন, চিত্রকররা তার ছবি আঁকছিলেন। কিন্তু ফাতেমার সবচাইতে বেশি আনন্দ এই কারণে ছিল যে এখন সে সাচ্চা ভালোবাসা পেয়েছিল। যুবরাজ তাকে তখন গ্রহণ করেছিলেন যখন সে কালো আর কুৎসিত ছিল। এটাই ছিল প্রকৃত ভালোবাসা। ওদিকে প্রাসাদের একটি ছোট অন্ধকার কক্ষে জান্নাতুল বন্দী ছিল। সে জানলা দিয়ে বাইরের আওয়াজ শুনতে পাচ্ছিল, উৎসবের আওয়াজ, আনন্দের আওয়াজ। সে শুনল যে ফাতেমা আল্লাহর নেয়ামতে দেবীর মতো সুন্দর হয়ে গিয়েছে এবং তার বিবাহ যুবরাজের সাথে হয়ে গিয়েছে। জান্নাতুল নিজের ভুলের উপলব্ধি করছিল। সে নিজের ঈর্ষা আর অহংকারে নিজের বোনের সাথে এত ক্রূরতা করেছিল, আর এখন সে নিজে একজন কয়েদি, একা আর দুঃখী। জান্নাতুল ভাবল যে যদি সে ফাতেমাকে ভালোবাসত, যদি সে তার সাথ দিত, তবে হয়তো আজ তারা দুই বোন একসাথে সুখী হতো। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। জান্নাতুলের নিজের সৌন্দর্যের ওপর এখন আর কোনো অহংকার ছিল না। সে শিখে নিয়েছিল যে বাইরের সৌন্দর্য কিছুই নয় যদি হৃদয় খারাপ হয়। ফাতেমা কালো ছিল, কিন্তু তার হৃদয় স্বচ্ছ ছিল। তাই আজ সে সবচাইতে সুন্দর আর সবচাইতে সুখী। অন্যদিকে জান্নাতুল সুন্দর ছিল, কিন্তু তার হৃদয় খারাপ ছিল। তাই আজ সে একা আর দুঃখী। বেশ কয়েক মাস কেটে গেল। ফাতেমা আর যুবরাজ আলী হোসেনের বিবাহিত জীবন খুব সুখের ছিল। তারা একে অপরকে খুব ভালোবাসত। ফাতেমা এখন বিক্রমপুর রাজ্যের রানী হয়ে গিয়েছিল এবং সেখানকার প্রজারা তাকে খুব ভালোবাসত। ফাতেমা নিজের রাজ্যে অনেক ভালো কাজ করল। সে গরিবদের জন্যে ভোজনালয় খুলল, রোগীদের জন্যে চিকিৎসালয় বানাল, আর অনাথ শিশুদের জন্যে আশ্রম বানাল। লোকেরা বলত, রানী ফাতেমার হৃদয় সোনার মতো স্বচ্ছ। তিনি সত্যি একজন মহান রানী। ফাতেমা মাঝে মাঝে সেই ঘন বনে যেত যেখানে তাকে ফেলে আসা হয়েছিল। সেখানে মৃগী, চঞ্চল আর বলরাম এখনও থাকত। ফাতেমা তাদের খাবার দিত, তাদের সাথে খেলত, আর সেই দিনগুলোর কথা মনে করত যখন তারা তার একমাত্র বন্ধু ছিল। মিত্রু এখনও ফাতেমার সাথেই ছিল। সে এখনও তার কাঁধে বসত আর তাকে ভালো ভালো কথা শেখাত। ফাতেমা মিত্রুকে বলল, তুমি আমার সাথ তখন দিয়েছ যখন কেউ ছিল না। তুমি আমার সবচাইতে ভালো বন্ধু। মিত্রু বলল,
আর তুমি আমার সবচাইতে ভালো বন্ধু। রাজকন্যা, তুমি আমাকে শিখিয়েছ যে প্রকৃত সৌন্দর্য কি হয়। বাদশাহ করিম আর মহারানী রাবেয়াও নিজেদের ভুল স্বীকার করলেন। তারা ফাতেমার কাছে ক্ষমা চাইলেন এবং তার সাথে সম্পর্ক শোধরানোর চেষ্টা করলেন। ফাতেমা ধীরে ধীরে তাদের ক্ষমা করে দিল, যদিও যন্ত্রণা পুরোপুরি মুছে যায়নি। জান্নাতুলকে 1 বছর পর মুক্ত করে দেওয়া হলো। সে এখন আগের মতো ঘমণ্ডী রইল না। সে নিজের ভুল থেকে শিক্ষা নিয়েছিল। সে ফাতেমার কাছে ক্ষমা চাইল এবং বলল, বোন, আমাকে ক্ষমা করে দাও। আমি খুব খারাপ করেছি। আমি নিজের ভুল মানছি। ফাতেমা নিজের বোনকে জড়িয়ে ধরল এবং বলল, আমি তোমাকে ক্ষমা করছি জান্নাতুল, কিন্তু মনে রেখো, প্রকৃত সৌন্দর্য বাইরে নয়, ভেতরে থাকে। যদি হৃদয় স্বচ্ছ হয় তবে মানুষ সবচাইতে সুন্দর হয়। জান্নাতুল মাথা নাড়ল। এখন সে বুঝে গিয়েছিল যে ফাতেমা সত্য ছিল। কিছু বছর পর ফাতেমা আর যুবরাজের একটি মেয়ে হল। সে খুব সুন্দর ছিল এবং তার স্বভাবও খুব ভালো ছিল। ফাতেমা তার নাম রাখল আশা, যা আশার প্রতীক ছিল। ফাতেমা নিজের মেয়েকে সেটাই শেখাল যা সে জীবন থেকে শিখেছিল, যে প্রকৃত সৌন্দর্য হৃদয়ে থাকে, যে দয়ালু স্বভাব আর করুণা সবচাইতে বড় শক্তি, এবং কখনো কাউকে তার বাইরের চেহারা দিয়ে বিচার করা উচিত নয়। আর এইভাবে ফাতেমা নিজের দুঃখকে নিজের শক্তিতে পরিণত করল। সে নিজের প্রতিকূলতার কাছে হার মানল না, বরং সেগুলো থেকে শিখল এবং একজন ভালো মানুষ হয়ে উঠল। আর শেষে সত্যের জয় হল, ভালোবাসার জয় হল, আর ভালোর জয় হল। বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। এই ধরনের আরও চমৎকার ও মজাদার গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেল সালাম ভয়েসের সাথেই থাকুন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।